আজকে তোমার এক্সাম শেষ, তাও আবার ফাইনাল এক্সাম। সো কেমন লাগছে তোমার? এক্সাইটেড? দেন এরপর বাসায় থেকে তুমি কি করবে? যে 2 মাস যে স্কুল বন্ধ থাকবে, তারপর সারাদিন কি করবে? হোয়াট ইজ দিস? ডান্স করবে সারাদিন? আর কোনো কাজ নেই? এই যে তুমি কোরআন শরীফটা শেষ করলে, একটা খতম দিলে, মামুনিনা বলেছি, পাপাও বলেছি যে রেগুলার কোরআন শরীফ পড়তে হবে। হ্যাঁ, তো এটা তো বললে না তুমি, ডান্সের কথা বললে। ওকে, চলো স্কুলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভ্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। এখন যে ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করছি, মূলত এই ক্লিপটা লাস্ট ব্লগে শেয়ার করার কথা ছিল, কারণ আমি তো সকালের দিকে বাজার করেছিলাম আর সন্ধ্যার পরে এগুলো সব গুছিয়ে রেখেছিলাম। তবে সন্ধ্যার পর আমি কোনো কিছু রেকর্ড করলে সেটা নর্মালি আরএমের মোবাইল দিয়ে করি। তো প্রায় সময় দেখা যায় যে ওর মোবাইলে ক্লিপগুলো রয়ে যায়, আমার সেগুলো আর নেওয়ার কথা মনে থাকে না। তো আমার মোবাইলে যেই ক্লিপগুলো থাকে দেখা যায় সেগুলোই আমি এডিট করে একটা ব্লগ রেডি করে ফেলি। যেহেতু কষ্ট করে রেকর্ড করেছিলাম, তাই ভাবলাম যে আগে আর পরে কি হয় তাতে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। তো আমি যে গ্রোসারি শপিং করেছিলাম টুকিটাকি, সেগুলোই এখন অর্গানাইজ করে রাখছি। তো লেক্সাসের যে প্যাকেটগুলো আছে বিস্কিটের, তো আমি ভেবেছিলাম যে টিফানির যে ওটস বিস্কিটটা আছে সেটা বুঝি লেক্সাসের প্যাকেটের মতো এরকম ছোট ছোট হবে, এর জন্য এই বাস্কেটটা বের করেছি সব কিছু মানে এরকম করে রাখার জন্য। বাট প্যাকেট খুলে দেখলাম যে সেটা একদম ওপেন একটা, মানে নর্মালি বিস্কিটগুলো যেমন থাকে ওই রকমই ছোট ছোট প্যাকেট ছিল না। তাই আবার আমাকে নতুন করে আরেকটা জারে ঢুকিয়ে রাখতে হলো। আমি এখানে গ্রিন টি এনেছি ঠিকই, তবে এই গ্রিন টি খেতে আমার মনে হয় যে আগামী 1 বছর পার হয়ে যাবে। তো সব কিছুর কথা মনে থাকে, গ্রিন টি খাওয়ার কথা মনে থাকে না। গুড মর্নিং, এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ। তবে আজকে আমি আপনাদের সাথে কয়েকদিনের ক্লিপ মিলিয়ে তারপর শেয়ার করছি। অ্যাকচুয়ালি প্রতিদিন মানে ব্লগ বানানো কিংবা একদিন পর পর ব্লগ রেডি করে আপনাদের সাথে শেয়ার করা আমার কখনো হবে কি না আমি জানি না, কারণ আমি কিন্তু অনেক বেশি আলসে। আর মানে রেকর্ড করাটাও হচ্ছে সম্পূর্ণটা আমার মুডের উপর ডিপেন্ড করে। আমার মুড যখন চায় যে আমি আজকে সব কিছু রেকর্ড করব, সো আমি যত বিজি থাকি না কেন দেখা যায় সারা দিনই আমি রেকর্ড করি। আর যখন আমার মুড না থাকে তখন আমি যতই ফ্রি থাকি না কেন, মানে যতই আমার টাইম থাকুক না কেন, আস্তে ধীরে মানে রেকর্ড করে করে তারপর হচ্ছে কাজ করা, সেটা আমার করা হয়ে ওঠে না। তো যাই হোক, আমি আমার অয়েল জারটা যে ম্যাটটাতে রাখি সেটার উপর একটা টিস্যু দিয়ে রাখি এরকম করে। এতে করে দেখা যায় যে মানে যেহেতু চুলার পাশেই হচ্ছে আমার এই অয়েল জার এবং ম্যাটটা, সো অনেক বেশি কিন্তু তেল কাস্টে যে একটা চিটচিটে ভাব সেটা চলে আসে। এর জন্য আমি টিস্যু দিয়ে রেখেছি যেন কয়েকদিন পর পর টিস্যুটা চেঞ্জ করলে হয়ে যায়। আর ম্যাটটা হচ্ছে ব্যাম্বু টাইপের একটা ম্যাট। তো এটা যদি দেখা যায় রেগুলার ওয়াশ করি তাহলে কিন্তু মানে ম্যাটটা নষ্ট হয়ে যাবে, এর জন্য আমি টিস্যু দিয়ে রেখেছি। স্কুল বন্ধ মানে হচ্ছে আমার আলসেমির দিন শুরু। তো আলসেমি দিনগুলোতে এই ফ্রোজেন পরোটাই হচ্ছে একমাত্র আমার ভরসা, কারণ আমি তো সবসময় বলি যে কাজ না থাকলে আমি যতই চেষ্টা করি না কেন ঘুম থেকে উঠে সকালে এটা সেটা করব, তো আর এটা পসিবল হয় না আমার পক্ষে। তো
তো এর জন্য আমি সবসময় ফ্রোজেন পরোটাটা এনে রাখি, ইমার্জেন্সি দেখা যায় চাই উঠতে কিন্তু ওঠা হয় না, পরে ঝটপট করে আমি ফ্রোজেন পরোটা ভেজে তারপর হচ্ছে চা দিয়ে নাস্তা করে নেই। সেই সাথে এখন সকালের ব্রেকফাস্ট নিয়ে প্যারা দিবে লিয়ানা, কারণ অন্য সময় তো সকালবেলা ঘুম থেকে উঠে কোকো ক্রাঞ্চ দুধ খেয়ে যায়, তারপর হচ্ছে 2 ধরনের মানে লাঞ্চ আর স্ন্যাক্স আমি তাকে দিয়ে দিই। তো দেখা যায় মর্নিং সময়টাতে তার 3 টাইমস মানে খাওয়া হয়। বাট এখন তো বাসায় থাকবে, কোকো ক্রাঞ্চ দিলে তেমন একটা মানে পেট ভরবে না, আর বেশি খায়ও না, অল্প একটু খায়। তো যতটুকু খায় আমার কাছে মনে হয় ততটুকু যথেষ্ট না। তো আমি ওকে একটু হেভি টাইপের কোনো ব্রেকফাস্ট মানে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওই যে বললাম যে ব্রেকফাস্ট নিয়ে অনেক প্যারা দেয়। এগ দিয়ে কিন্তু অনেক ব্রেকফাস্ট আছে যেটা খুব ইজি ওয়েতে বানানো যায়, বাট লিয়ানা কখনোই সকালবেলাতে মানে এগ দিয়ে কোনো ধরনের নাস্তাই তার নাকি ভালো লাগে না, তো যেভাবেই দেয়া হোক না কেন। আজকে আমি একটা লাস্ট ট্রাই করলাম লিয়ানাকে ডিম দিয়ে সকালে ব্রেকফাস্ট খাওয়ানোর জন্য। তো আলহামদুলিল্লাহ আজকে আমি সাকসেস হয়েছি। তো আজকে যেভাবে আমি ওকে মানে পরোটাটা রেডি করে দিয়েছি ডিম দিয়ে, তো ডিমের তেমন কোনো মানে স্মেল কিংবা টেস্ট কিছুই আসছিল না। তো চাইলে ঘরে যদি রুটি কিংবা পরোটা থাকে সেটা দিয়েও করা যেতে পারে, আবার ফ্রোজেন পরোটা দিয়েও করা যেতে পারে। তবে আমি ফ্রোজেন পরোটাটা আগে থেকে একটু সেকে নিয়েছিলাম, আই মিন যেই পাশটা হচ্ছে যে ডিমের উপরে থাকবে সেই পাশটা সেকে নিয়েছিলাম যেন পারফেক্ট ওয়েতে পরোটাটা ভাজা হয়। তারপর কি কি দিয়েছি সেটা তো আপনারা দেখেছেনই। এখন দিয়ে দিচ্ছি অল্প করে পিৎজা পাস্তা সস, তারপর সেই সাথে দিব হচ্ছে মজারেলা চিজ। তো এই চিজ আর সসের কারণেই কিন্তু এটার টেস্ট কিন্তু একটু অন্যরকম এসেছে, মনে হচ্ছিল যে পিৎজা খাচ্ছি, মানে পিৎজার একটা টেস্ট চলে এসেছিল। সেই সাথে আমি যে ডিম দিয়েছি, ডিমের কোনো ফ্লেভার কিংবা টেস্ট কোনো কিছুই আসছিল না, যার কারণে লিয়ানা খুব ইজি ওয়েতে কিন্তু এই ব্রেকফাস্টটা পছন্দ করেছে। কোনো এক আপু এই চিজের প্যাকেটটা একটু ভালো মতো দেখতে চেয়েছিলেন, তো আজকে মনে পড়লো এর জন্য একটু দেখিয়ে দিলাম ভালো মতো। আমি এই শেডের চিজটা ইউজ করি, মানে একদম শেড করা থাকে তো যার কারণে খুব ইজি ওয়েতে ঝটপট করে এটা ইউজ করা যায়, মানে আর গ্রেটার নিয়ে দৌড়াদৌড়ি করার দরকার পড়ে না। ফ্রিজ থেকে বের করে ওভেনে মানে 10 সেকেন্ডের মতো দিয়ে মেল্ট করলে কিন্তু ইজি ওয়েতে সব কিছু মানে এরকম করে ছাড়া ছাড়া হয়ে যায়। যখন থেকে এই শেডেড করা চিজটা আমার চোখে পড়েছে এরপর থেকে কিন্তু আমি বার টাইপের যে চিজ সেটা তেমন একটা আনি না, তেমন বলতে আমার আনাই হয় না যদি কোনো কাজে না লাগে। তো অলওয়েজ আমি এইটা ইউজ করি, আমার কাছে এইটা অনেক বেশি মানে ভালো লাগে, ঝটপট করে ইউজ করা যায়। তো যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। এই ব্রেকফাস্টটা মানে যারা ডিম খেতে পছন্দ করেন না তারা ট্রাই করে দেখতে পারেন, সেই সাথে ছোট বড় সবাই ট্রাই করতে পারেন। তবে বড়রা খেলে আমার মতে একটু কম খাওয়াই ভালো, যেহেতু অনেক বেশি এখানে চিজ ইউজ করা হয়েছে। আর ছোটদের জন্য তো প্রতিদিনের ব্রেকফাস্টে এটা সার্ভ করা যেতেই পারে। যদিও এটা তেমন স্পেশাল কোনো রেসিপি না, তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করলাম, মানে সবাই কম বেশি জানে। আই থিঙ্ক শেয়ার করার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু জানি বাট হুটহাট করে মাথার মধ্যে না আসে না, ভুলে যাই, মানে আউট অফ মাইন্ড হয়ে যায় এরকম ব্যাপারটা। তো আমার এই ভিডিও দেখে হয়তো বা কারো মনে পড়তে পারে, সো ঝটপট করে বানিয়ে ট্রাই করতে পারেন। এখন আমার কিচেনের যে ক্যাবিনেট আছে সেটা আমি ক্লিন করব। তো এই যে দেখেন মানে ক্লিন করার আগে কি অবস্থা, যেহেতু হোয়াইট কালার অনেকটাই কিন্তু মানে কালচে কালচে হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এখানে একটা ম্যাট বিছানো ছিল, তো এইখানে হচ্ছে আমি আমার রান্না করা যত খাবার আছে মানে বাটি হোক হাঁড়ি হোক সব কিছু এই জায়গাটাতে রাখি। তো নর্মালি এই ক্যাবিনেটটা আপনাদের সাথে তেমন একটা মানে শেয়ার করা হয় না, পাশে যেটা আছে সেটাই অলওয়েজ দেখানো হয়।
তো এটা আমি আজকে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি। আর ডিপ ক্লিন করার কারণ হচ্ছে আমি এর আগে যে ম্যাটটা এখানে বিছিয়েছিলাম সেইটা অলমোস্ট মানে 3 ইয়ার্সের মতো ম্যাটটা এখানে ছিল। তো সবসময় তো ক্লিন করে রাখতাম, বাট এখন একদম কালচে টাইপের হয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হলো যে ম্যাটটা চেঞ্জ করা দরকার। তো ম্যাটটা নতুন করে লাগানোর আগে আমি এখানে হচ্ছে যে ফার্নিচার ক্লিনার আছে সেইটা দিয়ে সুন্দর করে ক্লিন করে তারপর হচ্ছে আবার টিস্যু পেপার দিয়ে ওয়াইপ করে দেন আমি এখানে ম্যাটটা লাগাবো। তবে এই জায়গাগুলো আমার ক্লিন করার জন্য না স্পেশাল কোনো যে ক্লিনজার আছে সেগুলো বানানোর দরকার পড়ে না। অনেকেই দেখি যে সোডা, ভিম লিকুইড, তারপর হচ্ছে লেবুর রস এগুলো মিক্স করে একটা ক্লিনজার বানায়। তো আমার এটা দরকার পড়ে না। দেখা যায় যে হালকা করে মানে এরকম ফার্নিচার ক্লিনার অথবা নর্মাল পানি দিয়ে ওয়াইপ করলেই না হয়ে যায়। তো আমার কিচেনটা না কখনোই অত বেশি যে তেল চিটচিটে ভাব সেটা হয় না। তো কেন হয় না আমি জানি না, বাট হয় না আর কি। তো এই যে আমি মানে ক্যাবিনেটটা ভালো মতো মুছে তারপর যে বোথ সাইড স্কচ টেপ আছে সেইটা লাগিয়ে ম্যাটটা লাগিয়ে দিচ্ছি। আর যেহেতু মানে ম্যাটটা হচ্ছে একদম রোল করা, তো বোথ সাইড স্কচ টেপটা না লাগালে উঠে উঠে আসে। তো এইভাবে আমি হচ্ছে আমার যে ম্যাটটা সিলভার কালারের এটা লাগিয়ে নিলাম। আর সেম ম্যাটটাই কিন্তু আমার আগে ছিল, যেটা আমি 3 বছর ইউজ করেছি। তো আবার একই মানে ম্যাট আমি এখানে লাগালাম। আর এই ম্যাটটা আমি ওই যে রোজার ঈদের শপিং ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম না, তখন কিনে রেখেছিলাম। তো লাগাই করে আর লাগানো হয়নি, বাট এবার মনে হলো যে না, এটা ক্লিন করার দরকার, তাই ক্লিন করে নিলাম। সেই সাথে অফ ক্যামেরাতে আমি আমার যে পাশের ক্যাবিনেট এর যে মানে মশলার জারগুলো আছে প্লাস ক্যাবিনেট আছে সেটাও ক্লিন করে নিয়েছি। আর এগুলি ডিপ ক্লিন করার দরকার পড়েনি, কারণ যেহেতু এগুলো আমি হচ্ছে রেগুলার ইউজ করি আর রেগুলার আমাকে ক্লিন করতে হয়। এই ক্যাবিনেটের ডোরগুলো একটু বেশি এরকম ময়লা হয়ে যায়, কারণ এইটা হচ্ছে সবচেয়ে বেশি আমার ওপেন করতে হয়। মিনিমাম তো দেখা যায় 8 থেকে 9 বার এটা আমার ওপেন করার দরকারই পড়ে প্রতিদিন। সো পুরো ডোরটা ভালো আছে, জাস্ট মানে যেখানে ধরে খুলি সেই জায়গাটা এরকম বেশি নোংরা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমার এই যে হ্যান্ডেলগুলোর কালারও কিন্তু একদম উঠে গিয়েছে, কালচে হয়ে গিয়েছে। তো এটাকে আমি আবার একটু ফ্রি হলে কালার করে নিব। আর কি কালার দিয়ে এটা কালার করছি সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন যে ফার্নিচার ক্লিনার দিয়ে কত ইজি ওয়েতে মানে সব কিছু দাগ উঠে যায় একদম। আর শুধু যে দাগ উঠে যায় তা কিন্তু না, মানে পুরো শাইন করে জিনিসটা, মনে হয় যে আমি কোনো নতুন জিনিস নিয়ে এসেছি। পুরো ক্যাবিনেটেরই কিন্তু উপরের অংশটা আমাকে প্রতি সপ্তাহে ক্লিন করতে হয়। তো মাঝে মধ্যে দেখা যায় যে আমি ক্লিনারটা বের করে একটু ডিপ ক্লিন করি, নয়তো হালকাভাবে নর্মাল পানি দিয়ে মুছে রাখলেই কিন্তু হয়ে যায়। আর এই জায়গাটা হচ্ছে আমার ক্যাবিনেটের একদম নিচের অংশ, যেখানে আমি আমার ডাল না মানে তেল, তারপর হচ্ছে আটা, তারপর এক্সট্রা একটা বক্স রাখি, যে বক্সের মধ্যে অনেক জিনিস থাকে না, যে প্যাকেট ওপেন করার পর কিছু রয়ে যায়, সো সেই জিনিসগুলো রাখি। তো এই যে আমার পুরো ক্যাবিনেটটা ক্লিন করা শেষ। এখন আপনাদের সাথে একটু মানে দেখিয়ে দিচ্ছি যে ক্লিন করার পর কেমন লাগছে। অ্যাকচুয়ালি মানে বিফোর মানে ক্লিপটাও নেওয়ার দরকার ছিল, তাহলে আপনারা এটা ডিফারেন্সটা বুঝতে পারতেন। আজকে আমি ঝটপট করে চিচিঙ্গা ভাজি আর রূপচাঁদা মাছ রান্না করব। তো আমি যে চিচিঙ্গা ভাজিটা কেটে নিচ্ছি, এইটা কিন্তু আমি সবসময় যেরকম স্পুনের সাহায্যে চিচিঙ্গা ভাজিটা কাটি, কারণ যেহেতু আমি নাইফ দিয়ে কাটি আর অনেক স্পিডে কাটি, সো দেখা যায় অনেক সময় কাটতে কাটতে মানে নাইফটা একদম এজ পর্যন্ত চলে যায়, আর তখন কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যখন এই স্পুন দিয়ে আমি কাজটা করি তখন কিন্তু আর আমার ভয় লাগে না, তখন আমি স্পিডে কাজ করতে পারি। তো আপনারা এই টেকনিক ফলো করে মানে ভাজি করতে পারেন, আর যারা জানেন তারা তো জানেনই। আচ্ছা, লাস্ট ব্লগে লিয়ানার কোরআন খতমের কথা শুনে
বেশ কিছু আপুরাই কিন্তু লিয়ানার জন্য অনেক দোয়া করেছেন। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি ধন্যবাদ জানালেও কম হয়ে যায়, তো এর চেয়ে বেশি কিছু যদি জানানো পসিবল হয় কিংবা করা পসিবল হয় আমি সেটাই করতাম। আপনাদের কমেন্ট পড়ার পর আমি কিন্তু লিয়ানাকে বলেছি যে লিয়ানা, তোমার আন্টিরা কিন্তু তোমার জন্য দোয়া করেছেন। তো লিয়ানা এটা শুনে কিন্তু খুব বেশি খুশি হয়েছে। আমি যে ব্লগের মাধ্যমে মানে লিয়ানার কোরআন খতমের কথা আপনাদেরকে বলবো, এটা লিয়ানা জানতো না। সো জানার পর আর কি অনেক খুশি হয়েছে। এখন আমি রূপচাঁদা মাছটা রান্না করে নিচ্ছি। আগে আম্মু আলু এভাবে করে কেটে অল্প মশলা দিয়ে যে চাপিলা মাছ আছে, মানে বড় চাপিলা মাছ আর ইলিশ মাছ রান্না করতো, তো খেতে অনেক মজা লাগতো। আমার কাছে আজকে মনে হলো যে আমি সেমভাবেই মানে ওই কারিটা রান্না করি। যদিও আমার চাপিলা মাছ কিংবা ইলিশ মাছ কোনোটাই নেই, আমি রূপচাঁদা মাছ দিয়ে রান্না করছি। অল্প মশলায় এই মাছের তরকারিটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। জাস্ট সামান্য হলুদ মরিচ দিয়ে আর কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়ে তারপর হচ্ছে টমেটো ধনেপাতা দিয়ে রান্না করি। সিম্পল রান্না, বাট খেতে কেন জানি একটু বেশি মজা লাগে আমার কাছে। তবে চাপিলা মাছ আর ইলিশ মাছ মানে দুইটার যেটা দিয়ে রান্না করি না কেন আরেম কিন্তু খাবে না। তো রূপচাঁদা মাছ দেখেই আরেমও এই কারিটা খেয়েছে। এই তো আমার মাছ রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, আর আজকের মতো আমার ব্লগটিও শেষ হয়ে গিয়েছে। সো আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।